প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ওয়াইস পয়েন্ট এই নতুন পর্বে। বন্ধুরা, আমরা তোমাদের যে গণিত সমস্যাটি রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব। কালকে তোমাদের গণিত পরীক্ষা, তো এর সমাধান নিয়ে আমরা আলোচনা করব। চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের কাছে নিশ্চয়ই কোশ্চেন পৌঁছে গেছে ইতিমধ্যে। তোমরা কোশ্চেন জেনে ফেলেছো। আমরা সেই কোশ্চেন থেকে প্রত্যেকটি প্রশ্নের আনসার এখানে দেখে নিব যে আমরা কিভাবে করেছি। যেমন বন্ধুরা, তোমাদেরকে যদি একটু কোশ্চেনটা দেখাই, দেখো কোশ্চেনটা অনেকটা এরকম হবে যে কি দেওয়া আছে। পৃথিবীর বিভিন্ন দেশের সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয়। সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসাইকেল করার ব্যবস্থা আছে, ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর। যাই হোক বন্ধুরা, এখানে তোমাদের একটা গল্প দেওয়া আছে। তোমরা এটার ভিত্তিতে তোমাদের তিনটা মূলত কাজ দেওয়া আছে। কি কি কাজ সেগুলো একটু দেখে নিই, মানে আমরা আমাদের মূল অঙ্কে প্রবেশ করব সময় আর বেশি নষ্ট না করে। যেমন কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। তোমরা এই কাজ কয়ের আন্ডারে দলগত কাজ এক করবে এবং একক কাজ এক করবে। আবার কাজ ক্ষয়ের ভিতরে তোমরা জোড়ায় কাজটা করবে। কাজ খ কি, এই কাগজের অপচয় কমাই ও গাছ বাঁচাই। আর কাজ গ, গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। দলগত কাজ 2 এবং একক কাজ 2 এর অন্তর্ভুক্ত এটা। চলো বন্ধুরা, আমরা শুরু করি। কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। বন্ধুরা, এটা পুরো একটা গল্প, আমরা পুরোটা পড়বো না, কিন্তু আমরা কিছু বিষয় নোট করে ফেলবো। যেমন বন্ধুরা দেখো, এখানে কি বলছে, একটি বড় গাছ আম, জাম, কাঁঠাল, বট ইত্যাদি গড়ে প্রতি বছর প্রায় 1 লাখ লিটার অক্সিজেন তৈরি করে। এটা কি, একটি বড় গাছ প্রতি বছরে। বন্ধুরা, আরেকটা তথ্য দেওয়া আছে, একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে। তাহলে একটি বড় গাছ কি করে, প্রতিদিন গড়ে প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে। বন্ধুরা, আমরা এই 274 লিটারকে মনে রাখবো, কারণ এটা দিয়ে আমরা কাজ করব। বন্ধুরা, আবার একটু দেখো, অন্যদিকে একটি ছোট গাছ গড়ে প্রায় 0.12 লিটার অক্সিজেন তৈরি করে। ঠিক আছে, এখানে দেখো বন্ধুরা, আরো কিছু জিনিস দেওয়া আছে। যেমন একজন মানুষ প্রতিদিন গড়ে প্রায় 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। তাহলে একজন মানুষ গড়ে কত কত লিটার অক্সিজেন গ্রহণ করে? 378। তাহলে বন্ধুরা, এখানে আমার কাছে মূলত দুইটা তথ্য দেওয়া। কি কি, একটি হচ্ছে গিয়ে একটি বড় গাছ গড়ে কত লিটার অক্সিজেন তৈরি করে, সেটা হচ্ছে 274 লিটার, এবং একটি ছোট গাছ 0.12 লিটার। তাহলে একটি ছোট গাছ কতটুকু তৈরি করে অক্সিজেন? 0.12 লিটার। আর একটা কি দেখলাম, একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। বন্ধুরা, এই তিনটা তথ্য নিয়ে আমরা কাজ করব। চলো বন্ধুরা, শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি কি বলেছে, বিদ্যালয় প্রাঙ্গণ এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে, তা দলের সাথে আলোচনা করো। এবং ষষ্ঠ শ্রেণীতে তোমার যে শাখা আছে সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী মিলে জনসংখ্যা কত হতে পারে। বন্ধুরা দেখো, আমরা উত্তরপত্র এখানে কি দিয়েছি। উত্তরপত্রে বন্ধুরা দেখো, আমরা দিয়েছি বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হবে। আমি আনুমানিক ধরেছি 50টি গাছ। তার মানে বন্ধুরা, আমি কয়টি গাছ ধরেছি? আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে এবং তার আশেপাশে মোট 50টি গাছ ধরেছি। এরপরে দেখো, ষষ্ঠ শ্রেণীতে 50 জন শিক্ষার্থী আছে এবং বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী মিলে সবাই মোট কতজন? 120 জন। বন্ধুরা, বুঝতে পেরেছো, এই তিনটা তথ্য কিন্তু আমি আমার মতো দিয়ে নিয়েছি। তার মানে তুমি তোমার মতো দিতেও পারো, আবার আমারটাও ফলো করতে পারো। তাহলে আমরা কি করলাম, প্রথম কোশ্চেনটা যে আমার বিদ্যালয় প্রাঙ্গণে কতগুলো গাছ রয়েছে, 50টি বড় গাছ আছে, এবং সেখানে মোট শিক্ষার্থী এবং শিক্ষক ও কর্মচারী মিলে কতজন আছে? মোট 120 জন, যেখানে শিক্ষার্থী আছে 50 জন। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্নটি কি বলেছে? দ্বিতীয় প্রশ্নে বলেছে, বিদ্যালয় প্রাঙ্গণ এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। বন্ধুরা, একটু খেয়াল করো, একটি বড় গাছ প্রতিদিন গড়ে 274 লিটার অক্সিজেন তৈরি করে। তার মানে বন্ধুরা, একটি বড় গাছ প্রতিদিন গড়ে কত লিটার অক্সিজেন তৈরি করে? 274 লিটার। আমরা প্রশ্নে পেয়েছিলাম, তাই না? আর আমরা মোট কয়টি বড় গাছ দিয়েছি বিদ্যালয়ের আশেপাশে? মোট 50টি বড় গাছ দিয়েছি। তাহলে বলো তো, একজন প্রতিদিন 50টি বড় গাছ প্রতিদিন কতটুকু অক্সিজেন উৎপন্ন করবে? 50 ইন্টু 274, অর্থাৎ 13,700 লিটার গাছ। 50টি গাছ 13,700 লিটার অক্সিজেন তৈরি করবে। তাহলে এটাই আমার প্রথম 1.3 প্রশ্নটি ছিল, যে ওই আমার কাছে যে কয়টি বড় গাছ রয়েছে তারা গড়ে প্রতিদিন কতটুকু অক্সিজেন তৈরি করবে। 13,700। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে বন্ধুরা দেখো, ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। বন্ধুরা, এখানে একটি বিষয় কিন্তু লক্ষণীয়, সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে আমার শাখায় মোট যে জনসংখ্যা রয়েছে তাদের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। দেখো বন্ধুরা,
একজন মানুষের প্রতিদিন প্রায় 378 লিটার অক্সিজেন প্রয়োজন, এটা আমরা প্রশ্ন থেকে পেয়েছি। তাহলে সবার কতটুকু অক্সিজেন প্রয়োজন আমরা দেখো তো, মোট কতজন কর্মচারী আছে, জনসংখ্যা আছে আমাদের 120 জন। তাহলে একজনের প্রয়োজন হয় 378 লিটার, তাহলে 120 জনের প্রয়োজন হয় 120 ইন্টু 378, মানে 45,360 লিটার। ঠিক আছে বন্ধুরা। বন্ধুরা এর পরের অংশটি দেখো, বলা হয়েছে তোমার শাখায় সকলের জন্য গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি? বন্ধুরা এটি একটি খুবই সহজ প্রশ্ন। আমাকে কি বলেছে, আমার আশেপাশে যে গাছগুলো রয়েছে তারা কি সেই পরিমাণ অক্সিজেন তৈরি করছে যা আমার স্কুলে যতগুলো মানুষ আছে তাদের জন্য দরকার? চলো একটু দেখিনি। যেমন আমরা যদি একটু খেয়াল করি যে এখানে কিন্তু দেখো কি বলেছে, যে তোমার আমাদের আশেপাশে যে গাছগুলো রয়েছে। বন্ধুরা আমি কিন্তু উপরের কোশ্চেনে বড় গাছ নিয়ে কথা বলেছি, কিন্তু এখানে শুধু গাছের কথা বলেছে এই কোশ্চেনে। এর মানে এই কোশ্চেনে বড় গাছের কথাও বলেছে, আবার ছোট গাছের কথাও বলেছে। তো ধরো বন্ধুরা 50টি বড় গাছ কিন্তু আমার তৈরি করে 13,700 লিটার আমার অক্সিজেন। তাহলে বাকি ছোট গাছ ধরো, দেখো বন্ধুরা আমি কি করেছি, আমি লিখলাম যে বিদ্যালয়ের প্রাঙ্গণে আশেপাশে ছোট গাছ আছে 100টি। আমি কয়টি গাছ ধরলাম? ছোট গাছ 100টি। তাহলে দেখো একটি ছোট গাছ দৈনিক উৎপন্ন করে 0.12 লিটার। তাহলে 100টি ছোট গাছ দৈনিক গড়ে উৎপন্ন করে 100 ইন্টু 0.12 সমান 12 লিটার। তাহলে একটা ছোট গাছ তৈরি করে 0.12 লিটার, তাহলে 100টা তৈরি করে 12 লিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো বন্ধুরা, সুতরাং ছোট ও বড় গাছগুলো মোট দৈনিক গড়ে অক্সিজেন তৈরি করে 13,007। দেখো 13,700 যোগ 12 অর্থাৎ 13,700 মানে বড় গাছগুলো যতটুকু অক্সিজেন তৈরি করে, আর 12 মানে ছোট গাছগুলো যতটুকু অক্সিজেন তৈরি করে। যোগ করে আমি কি পেলাম? 13,712 লিটার। এখন বন্ধুরা দেখো তো, আমি তার মানে আমার স্কুলের আশেপাশে যে সকল গাছ রয়েছে তারা মোট তৈরি করে 13,712 লিটার অক্সিজেন, কিন্তু আমার প্রয়োজন কতটুকু তা একটু দেখি। বন্ধুরা এর আগের প্রশ্নে কিন্তু আমি দেখেছি যে আমাদের 120 জন মানুষের জন্য প্রয়োজন কতটুকু অক্সিজেন? 45,360 লিটার, অথচ আমার তৈরি হয়েছে মাত্র 13,712। এই 45,360 থেকে কি অনেক কম না 13,712? তাহলে আমাদের প্রয়োজনের থেকেও কিন্তু অনেক কম তৈরি হয়েছে অক্সিজেন। তার মানে আমাকে কি অক্সিজেনের পরিমাণ বাড়াতে হবে। আর এই অতিরিক্ত অক্সিজেন যদি আমার দরকার হয় তাহলে আমার কি দরকার? এই অতিরিক্ত অক্সিজেন তৈরি করতে হলে আমাকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। তাহলে বন্ধুরা বেশি বেশি করে গাছ লাগাতে হলে আমাকে কয়টা গাছ লাগাতে হবে সেটা আমাকে জানতে চেয়েছে। বন্ধুরা দেখো আমার প্রয়োজন কতটুকু? 45,350, আর আছে কতটুকু? 13,712। দুটাকে বিয়োগ করলাম, কতটুকু পেলাম? 31,648 লিটার। অর্থাৎ কতটুকু অতিরিক্ত আমার অক্সিজেন প্রয়োজন, কতটুকু আমার দরকার। ঠিক আছে, তাহলে এই যতটুকু আমার দরকার অক্সিজেন ততটুকুকে আমি একটা বড় গাছের অক্সিজেন তৈরির থেকে ভাগ করে দিয়েছি। তাহলে দেখো 31,648 ভাগ 278, এই 278 কি একটি বড় গাছ দিনে কতটুকু অক্সিজেন তৈরি করে গড়ে? 278 লিটার। তাহলে ভাগ করে কি পেলাম? দেখো বন্ধুরা 115.5টি অর্থাৎ 116টি, অর্থাৎ 116টি বড় গাছ। তার মানে আমাকে এই অতিরিক্ত কি করতে হবে? এই অতিরিক্ত অক্সিজেন যেটা আমার দরকার 31,648, এটা পেতে হলে আমাকে কি করতে হবে? 116টি বড় গাছ লাগাতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা চলো আমরা পরবর্তী আনসারে চলে যাই। বন্ধুরা আমাদের পরবর্তী কোশ্চেন গুলো কি আছে একটু দেখি। পরবর্তী কোশ্চেনটা একটু দেখিনি বন্ধুরা। বন্ধুরা দেখো কোশ্চেনে আমাকে কি বলেছে, একক কাজ। আমরা পরিবারের অক্সিজেন হিসাব করি। আমরা একটু আগে স্কুলের অক্সিজেন হিসাব করেছি, আমরা এখন পরিবারের অক্সিজেন হিসাব করব। চলো বন্ধুরা দেখি তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে। বন্ধুরা এখানে আমাকে এরকম কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, আমি বের করব। চলো আমরা বের করে নিই। ধরো আমি আমার পরিবারের সদস্য সংখ্যা কতজন দিলাম? 4 জন। তাহলে মনে আছে একজনের জন্য কতটুকু অক্সিজেন লাগে? 378 লিটার। তাহলে 4 জনের জন্য কতটুকু লাগবে? 4 ইন্টু 378, 1,512 লিটার। বুঝতে পেরেছো? এখন বন্ধুরা চলো আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি। গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে রাখো। আচ্ছা বন্ধুরা দেখো গড়ে একজন মানুষের কি পরিমাণ অক্সিজেন লাগে? আমরা জানি 378 গ্রাম লিটার অক্সিজেন লাগে। আবার বন্ধুরা গড়ে আমার পরিবারের সদস্যদের কতটুকু লাগতেছে? এখানে 1,512 লিটার। এবং এদের অনুপাত লিখতে বলছে, তাহলে দেখো অনুপাতটা কি হবে? 378:1,512। বন্ধুরা আমি 378 কি কেন আগে লিখেছি যদি প্রশ্ন করো? বন্ধুরা একটু খেয়াল করো, 378 মানে কি একজন ব্যক্তির কতটুকু লাগবে অক্সিজেন। তাহলে দেখো গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়, এটা কি পরে দেওয়া আছে। তাহলে আমি স্টুল পরের অংশে কি লিখেছি? 1,512। 1,512 কি আমার পুরো পরিবারের জন্য যতটুকু অক্সিজেন লাগে। তাহলে এই দুটোকে অনুপাত করলে আমি কি পাই? 378:1,512।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা এর পরের প্রশ্নটি দেখি আমরা। তুমি যে অনুপাত লিখেছো তা একটি সমতল অনুপাতে প্রকাশ করো। বন্ধুরা সমতল অনুপাত মানে কি তোমরা নিশ্চয়ই জানো। সমতল মানে হচ্ছে আমার কাছে যে অনুপাতটি দেওয়া আছে সেটার সমান মান যে একটা অনুপাত। যেমন আমার কাছে কি দেওয়া ছিল 378 আর কি দেওয়া ছিল ইস্টু 1512। এটাকে আমি কি করেছি বন্ধুরা জানো, ভাগ আকারে দেখিয়েছি। কি করেছি, ভাগ আকারে দেখিয়েছি। তাহলে 378 উপরে চলে গেছে আর 1512 নিচে চলে এসেছে। বন্ধুরা আমি উপরে নিচে কি করেছি জানো, 378 দিয়ে কিন্তু ভাগ করেছি। উপরে যদি 378 দিয়ে ভাগ করি অ্যান্সার হবে 1, নিচে 378 দিয়ে ভাগ করলে অ্যান্সার হবে 4, অর্থাৎ অ্যান্সার হবে 1:4। বন্ধুরা 4 নাম্বারটা দেখো কি বলা আছে, তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন। আচ্ছা বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, আমার পরিবারের সকল সদস্যদের জন্য একদিনের কতটুকু অক্সিজেন প্রয়োজন। আমার পরিবারের কতটুকু অক্সিজেন প্রয়োজন, 1512 লিটার আমরা জানি, ঠিক আছে। আর আমার পরিবারের একজনের কতটুকু অক্সিজেন লাগে সেটা হচ্ছে গিয়ে 378 লিটার। কিন্তু এখানে আমরা এটা দিয়ে ভাগ করবো না, আমরা কি দিয়ে ভাগ করবো দেখো, আমরা ভাগ করেছি 1512 ভাগ 274। এই কথাটার মানে কি 1512 হচ্ছে আমার একটি পরিবারে কতটুকু অক্সিজেন লাগে, আর 274 হচ্ছে একটি বড় গাছ কতটুকু অক্সিজেন তৈরি করে। তাহলে সমান আমরা কি লিখতে পারি যে একটি পরিবারের কতটুকু অক্সিজেন লাগে, একটি পরিবারের কতটুকু অক্সিজেন লাগে আর ডিভাইডেড বাই কি করলাম, একটি বড় গাছ কতটুকু অক্সিজেন তৈরি করে, একটি বড় গাছ অক্সিজেন তৈরি করে। তাহলে দেখো বন্ধুরা একটি বড় গাছ আমার অক্সিজেন তৈরি করে কিন্তু 1512 লিটার। একটি বড় গাছ অক্সিজেন তৈরি করে কি 274 লিটার। আর একটা পরিবারের কতটুকু দরকার, 1512 লিটার। দুটাকে ভাগ করে আমি কি পাচ্ছি 5.5, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট 6 বলতে পারি। অর্থাৎ আমার বড় গাছ লাগবে কয়টা, 6টা বড় গাছের প্রয়োজন হবে যদি আমার পরিবারের মোট অক্সিজেন চাহিদা আমি পূরণ করতে চাই। বন্ধুরা এইটা কিন্তু এইটার আনসার, ঠিক আছে। ওকে, এরপরে দেখো বন্ধুরা এর পরেরটাতে, তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটা গাছ আছে তোমার কি তার চেয়ে বেশি বা কম সংখ্যক গাছ আছে কিনা সেটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে বা ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করতে বলছে। এর মানে হচ্ছে বন্ধুরা ধরো তোমার বাড়িতে যে কয়টা গাছ আছে, তোমার বাড়িতে যদি এই 6টার থেকে বেশি গাছ থাকে কিংবা কম গাছও থাকতে পারে সেটা আমি দেখবো। যেমন ধরো আমি ধরে নিলাম যে আমার বাড়িতে কয়টা গাছ আছে, 7টা বড় গাছ আছে। তাহলে 7 বিয়োগ 6 সমান কত হয়, 1টি। তার মানে আমার বাড়িতে কয়টা গাছ বেশি আছে বন্ধুরা, 1টি গাছ। এটাই আমরা জানতে চাইছি যে আমার বাসায় বা আমার পরিবারে কয়টা গাছ বেশি আছে। তাহলে আমি কি পেলাম, আমার বাড়িতে বা আমার পরিবারে 1টি গাছ বেশি আছে। যেহেতু আছে 7টা আর দরকার কয়টা, 6টা গাছ। বিয়োগ করলে 1টা গাছ বেশি। আর এটাকে যদি আমি পূর্ণ সংখ্যা হিসেবে দেখাই কি হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হিসেবে এটি হবে +1। কি হবে বন্ধুরা, +1। তাহলে আমার কয়টা গাছ বেশি আছে, +1টি গাছ বেশি আছে। বন্ধুরা এর পরে কি বলেছে দেখো, 5 নঙ্গে তুমি যে সংখ্যাটি পেয়েছো তার যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো। বন্ধুরা যে কোনো সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে মাইনাস ওই সংখ্যাটা। তাহলে দেখো আমার রেজাল্ট কি এখানে 5-এর +1, তাহলে তার যোগাত্মক বিপরীত মানে যোগের বিপরীত কি বিয়োগ, এজন্য -1 রেজাল্ট হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা এর আমরা একটু সামনের দিকে এগোই। দেখো কি বলা আছে, তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও। বন্ধুরা আমার পরিবারে কি আছে, একটি গাছ বেশি আছে তাই না। আমি যদি সংখ্যা রেখায় দেখাই যেমন 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, আবার এখানে -1, -2, -3। তাহলে বন্ধুরা আমার পরিবারে কয়টা বেশি আছে, +1টা বেশি আছে। তাহলে 0 থেকে +1 বেশি আছে। এটাই আমরা কি করব, আমাদের সংখ্যা রেখা ব্যবহার করে দেখে যে আমাদের কয়টা গাছ বেশি আছে, +1টি গাছ বেশি আছে। বন্ধুরা এবার আমরা পরের কাজে যাব, কাজ খ, কাগজের অপচয় কমাই এবং গাছ বাঁচাই। বন্ধুরা এখানে কি বলা আছে দেখি, বলা আছে তোমরা দুইজন গত 5 মাসে ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক কয়টি কাগজ ব্যবহার করেছো। বন্ধুরা আমি তোমাদেরকে একটু প্রশ্নটাও দেখিয়ে নিই। এখানে দেখো প্রশ্নটা হচ্ছে দেখতে অনেকটা এরকম। আচ্ছা বন্ধুরা দেখে নাও প্রশ্নটা কিরকম দেখতে। প্রশ্নতে আমার বলা আছে যে ধরো তুমি তোমার বন্ধু মিলে কি করছো, গত 5 মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাসে তোমরা কাগজ ব্যবহার করছো। এখন প্রশ্ন করছে যে তোমরা আনুমানিক কয়টা কাগজ ব্যবহার করেছো। বন্ধুরা দেখো আমি উত্তরে কি লিখে রেখেছি, আমি আনুমানিক কয়টি কাগজ ব্যবহার করেছি, আমি আনুমানিক
300টি কাগজ ব্যবহার করেছে। তাহলে আমি গত 5 মাসে কয়টি কাগজ ব্যবহার করেছি বন্ধুরা? 300টি কাগজ। এর পরের প্রশ্নটা কি বলেছে দেখো, তোমরা দুইজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তার থেকে কম কাগজ ব্যবহার করলে কতটুকু হতো? মানে তোমাকে বলছে তুমি যদি 300টা ব্যবহার না করে আরো কম করতা কয়টা হইতো? বন্ধুরা আমি কি করেছি জানো? আমি কি করেছি? আমি অর্ধেক করে দিয়েছি। তাহলে বন্ধুরা দেখো 300টা কাগজ ব্যবহার না করে যদি আমি অর্ধেক ব্যবহার করি তাহলে কি হয়? 300 ভাগ 2 বা 150টি কাগজ। তাহলে আমি এখন কয়টা কাগজ ব্যবহার করছি? 150টি কাগজ। তার মানে আমি 150টি কাগজ ব্যবহার করেছি, কম ব্যবহার করেছি। বন্ধুরা 3 নম্বর প্রশ্নটা দেখো, প্রথম কাগজ ব্যবহার হয়েছে 300টি, ব্যবহার কমালে কাগজ ব্যবহার হয়েছে। এখন 3 নম্বর প্রশ্নটি আমাদের একটু দেখতে হবে যে 3 নম্বর প্রশ্নটি কি। বন্ধুরা তোমরা যদি 3 নম্বর প্রশ্নের দিকে খেয়াল করো, 3 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? বলা হয়েছে যে 2 নংয়ের ক্ষেত্রে তোমরা যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা শতকরা কতটুকু কমে গেছে। মানে আমি প্রথমে 300টা কাগজ ব্যবহার করেছি, এখন 200টা কাগজ ব্যবহার করছি, 150টা কাগজ ব্যবহার করছি। তাহলে আমি মূলত আমি কতটুকু কম কাগজ ব্যবহার করছি সেটা শতকরায় দেখাতে বলেছে। তাহলে বন্ধুরা দেখো আমি অ্যান্সারটা কেমনে লিখেছি। প্রথম কাগজ ব্যবহার করেছে 300টি, তারপরে ব্যবহার কমালে কাগজ ব্যবহার করেছে 150টি। তার মানে কাগজের মোট কতটুকু কমছে? 150টা কাগজ কমছে, তাই না? প্রথমে 300টা ব্যবহার করছি, এখন 150টা ব্যবহার করছি, তাহলে কমছে কয়টা? 150টা। এখন আমি কি লিখেছি দেখো, শতকরা কাগজ ব্যবহার কমেছে, মানে শতকরা কতটুকু কমছে। আমি উপরে কি লিখেছি? 150, মানে কতটুকু কমাইছি। নিচে কি লিখছি? 300টা, কয়টা আমার ছিল, আর ইন্টু 100। এখানে তোমাদের একটা পার্সেন্টেজ চিহ্ন আসবে। কি চিহ্ন আসবে বন্ধুরা? পার্সেন্টেজ চিহ্ন। তাহলে তুমি কাটাকাটি করে কি পাবে? 50% পাবে। তাহলে আমি কতটুকু কাগজ কমিয়েছি? শতকরা 50%। আশা করি বুঝতে পেরেছো। বন্ধুরা এই পরের প্রশ্নটির দিকে তাকাও। এখানে কি বলেছে? বলেছে যে তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং আরেকজন যদি প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে, তাহলে 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে? বন্ধুরা মনে আছে যখনই আমাকে এরকম কোনো কোশ্চেন আসবে যে দুজনে কখন একই সাথে একটি কাজ করবে, তার মানে হচ্ছে আমাকে লসাগু করতে বলছে। তাহলে বন্ধুরা দেখো আমি লসাগু করলাম। 4 আর 6 লসাগু কি? 12। আর যেহেতু 30 দিনের মধ্যে, অর্থাৎ আমার 1 এপ্রিল থেকে 30 এপ্রিল আমাকে মোট 30 দিনে কি করতে হবে? এই কাজটিকে সমাধান করতে হবে, অর্থাৎ পোস্টার ব্যবহার করতে হবে দুজনকেই। তাহলে দুজন কতদিন পোস্টার পেপার ব্যবহার করলো? 30 দিন। একজন প্রতি 4 দিন পর পর, একজন প্রতি 6 দিন পর পর। তাহলে দেখো বন্ধুরা 30 দিনের আমি 4 ও 6 লসাগু কি পেলাম? 12 পেলাম। তাহলে 30 থেকে যদি 12 ভাগ করে আমি কত পাই? 2.5, যেটাকে আমি 2 লিখবো, আমরা কিন্তু 3 লিখবো না এখানে। কেন জানো বন্ধুরা? কারণ হচ্ছে গিয়ে আমাকে এখানে জিজ্ঞাসা করছে যে এই 30 দিনের মধ্যে ওই দুইজন ব্যক্তি মোট কতবার পোস্টার পেপার ব্যবহার করবে। মোট কতবার ব্যবহার করবে? 2 বার ব্যবহার করবে। কেন ব্যবহার করবে বলতে পারো বন্ধুরা? কারণ তারা প্রথম 12 তারিখে একবার দুজনে ব্যবহার করবে, আবার 24 তারিখেও দুজনে একই সাথে ব্যবহার করবে, কিন্তু এরপরে তারা কি একসাথে ওই মাসের মধ্যে আর ব্যবহার করার সুযোগ পাবে না। বন্ধুরা এর পরের অংশটি দেখো। পরের অংশে কি বললো? বললো যে 5 নম্বর প্রশ্নটি দেখো, ধরো তোমার শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন, শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে 2টি করে পোস্টার পেপার দিলেন। এভাবে পোস্টার পেপারের 3/5 অংশ তোমাদেরকে দিয়ে দিলেন, বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন। প্রথম প্রশ্নটি করলো যে তোমাদের ক্লাসে মোট কতজন শিক্ষার্থী আছে? ধরো আমি মনে মনে ধরে নিলাম যে আমার ক্লাসে শিক্ষার্থী আছে কতজন? 30 জন। এটা প্রথম প্রশ্ন, যে কতজন শিক্ষার্থী আছে, আমি 30 জন বললাম। এর পরের প্রশ্ন কি বলছে? শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন? বন্ধুরা দেখো এটা আমি কিভাবে সমাধান করছি। শিক্ষক 30 জন শিক্ষার্থীকে পেপার দিয়েছিলেন কয়টি করে? দেখো 2টি করে। এখানে আমার প্রশ্নে কি বলছে? শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে কয়টি করে পেপার দিছে? 2টি করে পেপার দিছে, তাই না? 2টি করে। তাহলে আমার শিক্ষার্থী যেহেতু 30 জন, তাহলে 30 জন কয়টা করে পেপার পাইছে? 30 দুগুণী 60। তাহলে 30 জন শিক্ষার্থী কয়টা পেপার পাইছে? 60 জন। কিন্তু আমার প্রশ্নে কি এটা চাইছে? প্রশ্নে বলেছে যে শিক্ষক মোট কয়টি পেপার নিয়ে এসেছে। বন্ধুরা খেয়াল করো, শিক্ষক মোট যে কয়টি পেপার নিয়ে এসেছে তার একটা অংশ সে শিক্ষার্থীদেরকে দিয়েছে, তাই না? আর একটা অংশ সে নিজের কাছে রেখেছে। তাহলে সে শিক্ষার্থীদের দিয়েছে 60টি, কিন্তু সে নিজের কাছে কয়টা রেখেছে এটা তো আমরা জানি না। তাহলে কি আমি মোট পেপার জানতে পারবো কয়টা আনছে? তাহলে সেটা আনার জন্য আমরা কি করতে হবে? আমাকে প্রশ্নের দিকে আবার তাকাতে হবে। প্রশ্নে দেখো কি বলছে? শিক্ষক পোস্টার পেপারের 3/5 অংশ শিক্ষার্থীদের দিয়ে দিলেন, তোমাদেরকে অর্থাৎ শিক্ষার্থীদেরকে দিয়ে দিলেন। তাইলে শিক্ষকের আনা মোট পেপারের 3/5 অংশ কি আমার শিক্ষার্থীদেরকে দেওয়া হয়েছে, তাই না? তাহলে এটা সমস্যা আমি কি লিখছি? শিক্ষার্থীদের দেওয়া মোট পেপার। শিক্ষার্থীদের কয়টি পেপার দেওয়া হয়েছে? 60টি পেপার। তাহলে 60 সমান সমান কি? শিক্ষার্থীদের দেওয়া মোট পেপার। দেখো শিক্ষার্থীদের দেওয়া মোট পেপার কি? 3/5 অংশ। তাইলে শিক্ষকের আনা মোট পেপার কি হবে? এই 3/5 অংশটা ওপাশে চলে যাবে। তাহলে 60 ইন্টু 5/3। বন্ধুরা আমরা কাটাকাটি করলে কত পাবো? 100টি। অর্থাৎ শিক্ষক কয়টি পেপার এনেছেন? 100টি পেপার এনেছেন। বন্ধুরা আমরা এরপরের অঙ্কটি দেখি, এটা শেষের অঙ্কটা।
বলছে যে তোমাদেরকে দেওয়া অংশের মূল্য 450 টাকা হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত? ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা এখানে আমাকে বলা হয়েছে যে তোমাকে দেওয়া যে পোস্টার পেপার দেওয়া আছে সেটার মূল্য কত? 450 টাকা। তাহলে বন্ধুরা আমার কাছে, আমাদের শিক্ষার্থীদের কাছে মোট কয়টি পেপার ছিল? 60টি পেপার। তার মানে কি আমাদেরকে দেওয়া অংশের মূল্য 450 টাকা, অর্থাৎ কয়টি পেপারের মূল্য 450 টাকা? 60টি পেপারের মূল্য হচ্ছে 450 টাকা। তাহলে মোট শিক্ষার্থী 30 জনের 60টি পোস্টার পেপারের মূল্য কত? 450 টাকা। তাহলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত? 450 ভাগ 60 সমান সমান 7.5 টাকা। এটাই আমার আনসার চাইছে যে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত, প্রতিটি পেপারের মূল্য কত? 7.5 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা আমরা এবার শেষের প্রশ্নে চলে যাব, দেখি শেষের প্রশ্নে আমাদেরকে কি বলছে। বন্ধুরা খেয়াল করো, আমাদেরকে শেষ প্রশ্নটিতে বলা হয়েছে যে আমাদের কাছে দুইটা প্লট আছে। বন্ধুরা আমাদের কাছে কি আছে? দুটি বাগানের প্লট আছে। ঠিক আছে, ধরে নি দুটি প্লট আছে, একটা আয়তাকার আর একটা কি বর্গাকার। তো আয়তাকার প্লটে আমাকে বলেছে যে প্রথম প্লটের ক্ষেত্রে যে দৈর্ঘ্য বরাবর 26টি এবং প্রস্থ বরাবর 17টি চারা রোপণ করা যায়, তাহলে পাশাপাশি দুটি চারার মধ্যবর্তী দূরত্ব কত? 1 মিটার। আবার দেখো বন্ধুরা কি বলছে, বর্গাকৃতির দৈর্ঘ্য এবং প্রস্থ, এটা প্রস্থ হবে, এটা কি হবে? প্রস্থ উভয় বরাবর 121টি চারা রোপণ করা যায়, পাশাপাশি দুটি চারার দূরত্ব 1 মিটার। তাহলে বন্ধুরা তোমরা যদি একটু খেয়াল করো, প্লট 1 আর প্লট 2 এর ক্ষেত্রফল কত? আমার প্রশ্নটা কি? প্লট 1 আর প্লট 2 এর ক্ষেত্রফল। তাহলে বন্ধুরা প্লট 1 এর ক্ষেত্রফল আমি কিভাবে বের করব একটু দেখি। প্লট 1 আমার একটা আয়তাকার বাগান, রাইট? প্লট 1 আমার কয়টা চারা রোপণ করা যায়? দৈর্ঘ্য বরাবর 26টা। তার মানে আমি দৈর্ঘ্য বরাবর কয়টা চারা পাই? 26টা। প্রস্থ বরাবর 17টা চারা পাই, তাই না? তাহলে দেখো বন্ধুরা আমি প্রথম প্লটের দৈর্ঘ্য কেমনে বের করেছি? প্রথম প্লটের দৈর্ঘ্য এবং প্রথম প্লটের মূলত দৈর্ঘ্য, এটা কি? ক্ষেত্রফল। গুলো কি? ক্ষেত্রফল। আর দ্বিতীয় প্লটের ক্ষেত্রফল। তাহলে বন্ধুরা খেয়াল করো, প্রথম প্লটের ক্ষেত্রফল কিভাবে পেলাম? আমার কাছে দেওয়া আছে কি দৈর্ঘ্য বরাবর কয়টা চারা আছে? 26টা চারা। আর প্রস্থ বরাবর 17টা চারা, এরকম না? তাহলে আমি কি লিখলাম? 26 বিয়োগ 1 ইন্টু 17 বিয়োগ 1, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বন্ধুরা তোমরা এবার আমাকে জিজ্ঞাসা করতে পারো যে স্যার আপনি কেন 1 কম দিলেন, তাই না? 1 কম দেওয়ার পিছনে কারণ কি? তুমি একটু জিনিস খেয়াল করো তো, আমি কি বলেছি? দুটি চারার মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। তাহলে ধরো এরকম আমার কাছে 4টা চারা আছে, তাহলে আমার কি 1 মিটার 1 মিটার 1 মিটার মোট কয় মিটার দূরত্ব পেলাম? 3 মিটার। অথচ চারা কয়টা আছে আমার কাছে? 4টা চারা। বন্ধুরা খেয়াল করো, আমার কাছে যদি থাকে 4টা চারা, কিন্তু দূরত্ব আমি কত পাচ্ছি? 3 মিটার, অর্থাৎ 1 কম। এজন্য আমরা কি করলাম, যখন আমরা প্রথম প্লটের ক্ষেত্রফল বের করলাম, আমাদের কাছে দেওয়া আছে ঠিকই 26টা চারা দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর 17টা চারা, কিন্তু প্রত্যেকটা চারার মধ্যে কি 1 মিটার করে দূরত্ব। তা আমি যদি সবগুলো দূরত্ব কাউন্ট করি, আমি 26 বিয়োগ 1 অর্থাৎ 25 মিটার দূরত্ব পাবো। ঠিক তেমনিভাবে 17 বিয়োগ 1 কত দূরত্ব পাবো? 16 মিটার দূরত্ব পাবো। এই দুটোকে গুণ করলে আমি কত পাচ্ছি বন্ধুরা? 26 বিয়োগ 16, এই দুটোকে গুণ করলে আমি 400 পাচ্ছি। আশা করি তোমরা ধীরে ধীরে প্রশ্নগুলো বুঝতে পেরেছো, প্রশ্নের প্যাটার্ন গুলো। বন্ধুরা খেয়াল করো, তাহলে আমি প্রথম প্লটের দৈর্ঘ্য কি পেলাম? 400 বর্গ মিটার। আর দ্বিতীয় প্লটটাও বন্ধুরা সেম। আমাকে কি বলেছে জানো? বলেছে যে 21 মিটার, আমি দৈর্ঘ্য বরাবর 21 মিটার আর প্রস্থ বরাবর 21 মিটার আমি কি করতে পারি? হচ্ছে গিয়ে চারা রোপণ করতে পারি। এখন বন্ধু তোমরা জানো যে বর্গের জন্য কি, বর্গাকৃতির যদি একটা মাঠ হয় বা প্লট হয়, তার দৈর্ঘ্য যা প্রস্থ তা, তাহলে দৈর্ঘ্য বরাবর 21 মিটার, প্রস্থ বরাবর 21টি চারা আছে। তাহলে বন্ধুরা যদি 21টি চারা হয়, তাহলে 21 চারার মধ্যবর্তী দূরত্ব কি? 20 মিটার হবে। এজন্যই দেখো আমি 21 বিয়োগ 1 দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর 21 বিয়োগ 1 অর্থাৎ 20 ইন্টু 20 করেছি, যার মান কত? 400 বর্গ মিটার। তাহলে বন্ধুরা আমি দুইটা প্লটের জন্য ক্ষেত্রফল কত পেলাম? 400 বর্গ মিটার। বন্ধুরা এবার খেয়াল করো, আমরা এবার তৃতীয় কোশ্চেনে যাব, তৃতীয় প্রশ্নে। বন্ধুরা আমাকে বলেছে যে প্রথম প্লটে আমি কতটুকু চারা লাগাতে পারবো আর দ্বিতীয় প্লটে আমি কতটুকু চারা লাগাতে পারবো। বন্ধুরা যদি আমি তোমাদেরকে বলি, প্রথম প্লটে আমরা চারা লাগাতে পারবো কতটুকু? 26 ইন্টু 17 সমান 442। এটা কেমনে পেলাম বন্ধুরা, যদি তুমি আমাকে প্রশ্ন করো? নিশ্চয়ই মনে আছে আমি কি বলেছি? প্রথম প্লটের দৈর্ঘ্য বরাবর চারা আছে কয়টি? 26টি। আর প্রস্থ বরাবর আছে কয়টি? 17টি। বন্ধু এটা কিন্তু আমি ক্ষেত্রফল বের করতেছি না, আমি জাস্ট চারা কয়টা আছে সেটা বের করতেছি। এই জন্য আমি আয়তাকার জন্য এই দুইটাকে গুণ করে দিলাম। দৈর্ঘ্য বরাবর 26টি আর প্রস্থ বরাবর 17টি। 26 ইন্টু 17 কি? 442টি। আবার দ্বিতীয় প্লটে গাছ রয়েছে কয়টি?
আমি জানি যে আমার দৈর্ঘ্য প্রস্থ উভয় বরাবর কি 21টি করে গাছ রয়েছে আমার দ্বিতীয় প্লটে, আমরা প্রশ্ন অনুযায়ী জানি। তাই 21 × 21 সমান কি 441টি। তাহলে বন্ধুরা প্রথম প্লটে কয়টি গাছ হয়? 442টি। আর দ্বিতীয় প্লটে কয়টি গাছ হয়? 441টি। তাহলে বন্ধুরা আমরা দ্বিতীয় কোশ্চেন আনসার পেয়ে গেলাম। প্লট 1 এবং প্লট 2 এ কয়টি গাছের চারা রোপণ করা যাবে? প্লট 1 এ রোপণ করা যাবে 26 × 17 442টি, প্লট 2 এ 21 × 21 441টি। এবার বন্ধুরা আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখি। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে? প্লট 1 এ দৈর্ঘ্য বরাবর চারা রোপণ করা যায়। আচ্ছা বন্ধুরা আগে আমরা কোশ্চেনটা যদি একটু দেখে নিই, এখানে কোশ্চেনটা দেওয়া নেই, দেখো তোমরা বলেছে কি পাশাপাশি দুটি চারার দূরত্ব যদি 1/2 মিটার হয় তাহলে প্লট 1 আর প্লট 2 এ কয়টি চারা রোপণ করা যাবে? বন্ধুরা একটু আগে কিন্তু আমার পাশাপাশি দুটি চারার দূরত্ব কত ছিল? 1 মিটার, তাই না? এখন আমার পাশাপাশি দুটি চারার দূরত্ব কি হয়ে গেছে? 0.5 মিটার। এর জন্য দেখো বন্ধুরা আমি কি করে নিয়েছি, আগে আমি দেখে নিয়েছি যে আমি দৈর্ঘ্য বরাবর কয়টি চারা পাই। তাহলে দেখো প্লট 1 এ আমি দৈর্ঘ্য বরাবর কয়টি চারা পাই? 26 × 0.5 52টি চারা। আবার প্লট 1 এ প্রস্থ বরাবর কয়টি চারা পাই? 17 × 0.5 34টি চারা। তাহলে আমি প্লট 1 এ মোট কয়টি চারা পাই? 52 × 34 1768টি চারা। তাহলে বন্ধুরা আমি প্লট 1 এ কয়টি চারা রোপণ করতে পারবো? 1768টি চারা আমরা রোপণ করতে পারবো। বন্ধুরা খেয়াল করো প্লট 2 এ আমরা কয়টা চারা রোপণ করতে পারবো? বন্ধুরা একটু আগে আমরা প্লট 1 এর জন্য যেভাবে বের করেছি প্লট 2 এর জন্য, বন্ধুরা প্লট 2 এর জন্য আগে আমি কি জানতাম 21টি করে চারা রোপণ করা যায় দৈর্ঘ্য প্রস্থ বরাবর। তাহলে 21 × 0.5 × 21 × 0.5 সর্বমোট আমার কয়টি চারা আসছে আমি দেখে নিই। তাহলে আমি রোপণ করতে পারি হচ্ছে গিয়ে 110.25টি চারা রোপণ করতে পারি। 110.25 চারা বলতে বন্ধুরা আমার এখানে বোঝাচ্ছে ধরো প্রায় 110টি চারা আমরা রোপণ করতে পারি। আর বন্ধুরা 4 নম্বরের প্রশ্নের উত্তর কি হবে? 4 নম্বর প্রশ্ন বলেছে তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে, অর্থাৎ প্লট 1 না প্লট 2 তুমি নির্বাচন করবে। বন্ধুরা দেখো তো প্লট 1 এ আমি 442টি চারা রোপণ করতে পারি, আর প্লট 2 এ প্লট 1 এ আমরা 442টি চারা রোপণ করতে পারি, আর প্লট 2 এ 441টি চারা রোপণ করতে পারি। বন্ধুরা আমরা কোনটাতে বেশি রোপণ করতে পারি? প্রথমটাতে একটি চারা বেশি রোপণ করতে পারি। তাহলে আমরা প্লট 1 নির্বাচন করব, কারণ এতে বেশি পরিমাণে চারা রোপণ করা যাবে, যাতে করে আমরা বেশি বেশি গাছ লাগাতে পারবো। বন্ধুরা এখন আমরা সব শেষের কাজটি দেখব। তার আগে আমরা এটার প্রশ্নটা একটু দেখিনি। বন্ধুরা প্রশ্নটাতে আমাকে কি বলেছে? প্রশ্নটাতে আমাকে বলেছে যে আমার ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে। আগামী 1 মাস এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমাদের সকল শিক্ষার্থীর। প্রতিজনে একটি গাছ সপ্তাহে 2 দিন যত্ন করবে। তাহলে 1 মাসে কতবার এবং প্রতিবার কয়টি গাছের যত্ন নিবে? বন্ধুরা চলো আমরা এটা বের করে ফেলি। বন্ধুরা আমাকে বলছে যে আমাকে কিন্তু এটি বলেনি যে তোমার শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে। আমি ধরে নিয়েছি যে আমার শ্রেণীতে কয়জন শিক্ষার্থী আছে? 30 জন। ষষ্ঠ শ্রেণীতে বাগান আছে কয়টি? তাহলে বাগানে গাছ আছে কয়টি? আমরা জানি যতজন শিক্ষার্থী আছে তার দ্বিগুণ, তাহলে 60টা আমার গাছ আছে বাগানে। আর বন্ধুরা দেখো তাহলে প্রতি শিক্ষার্থী প্রতিবার গড়ে গাছের যত্ন করবে কয়টি? 2টি করে। অর্থাৎ যেহেতু আমার গাছ আছে 60টি আর শিক্ষার্থী আছে 30 জন, তাহলে 60 ভাগ 30 করে কত হয়? 2টি। মানে একজন শিক্ষার্থী কয়টি করে গাছকে যত্ন করবে? 2টি করে গাছকে যত্ন করবে আমার, 2টি করে গাছকে গড়ে, প্রতিবার গড়ে 2টি করে গাছকে। আর বন্ধুরা দেখো তাহলে সে 1 মাসে কয়টি করে গাছের যত্ন করবে গড়ে? যদি একজন শিক্ষার্থী প্রতিবার 2টি করে গাছের যত্ন করে, প্রতিবার বলতে কিন্তু 1 সপ্তাহে বুঝিয়েছে, মানে সপ্তাহে আমি 2টি গাছের যত্ন দেবো। একজন শিক্ষার্থী সপ্তাহে 2টি গাছের যত্ন দিবে। তাহলে একজন শিক্ষার্থী মাসে কয়টি গাছের যত্ন দিবে? 2 × 4। বন্ধুরা আমি 4 দিয়ে কেন গুণ করলাম জানো? কারণ 1 মাসে কিন্তু 4টা সপ্তাহ হয়। তাহলে 1 সপ্তাহে যদি সে 2টি করে গাছের যত্ন নেয়, 4 সপ্তাহে 4 দুগুণী 8, 8টি গাছের যত্ন নেবে। আশা করি তোমরা বুঝেছো। বন্ধুরা এবার পরের প্রশ্নটার দিকে তাকাই। যদি শেষ সপ্তাহে 20 জন শিক্ষার্থী বাইরে যায় তাহলে অবশ্যই শিক্ষার্থী। বন্ধুরা আমাদেরকে দ্বিতীয় কোশ্চেনে কি বলেছে? বলেছে যে ধরো তোমাদের 30 জন শিক্ষার্থীর মধ্যে এখন যদি একটা অংশ কোনো একটা উৎসবের জন্য বাইরে চলে যায়, তাহলে বাকিরা যারা আছে তারা শেষ সপ্তাহে ওই গাছগুলোর কত যত্ন নিবে? কয়টি গাছের যত্ন নিবে প্রত্যেকে? আমরা বের করে ফেলি। ধরো আমাদের মোট শিক্ষার্থী 30 জনের মধ্যে 20 জনই বাইরে চলে গেছে, আর তার মধ্যে কয়জন ঘরের কয়জন? তাহলে আমার অবশিষ্ট শিক্ষার্থী কয়জন? 10 জন। তাহলে স্কুলে আমার 30 জনের মধ্যে যদি 20 জন চলে যায় তাহলে কতজন শিক্ষার্থী থেকে যায়? 10 জন। আর আমার একটা সপ্তাহই বাকি, আর একটা সপ্তাহে আমাকে কয়টা গাছের যত্ন নিতে হবে? 60টা গাছের যত্ন নিতে হবে। তাহলে দেখো অবশেষে শিক্ষার্থী উক্ত সপ্তাহে গাছের যত্ন নেবে 60 ভাগ 10। বন্ধুরা 60 ভাগ 10 কেন করলাম? 60 দ্বারা আমরা বুঝিয়েছি যে মোট কয়টা গাছ আছে, আর 10 দ্বারা বুঝিয়েছি কয়জন শিক্ষার্থী আছে। তাইলে মোট গাছ, জিনিসটা এইভাবে হবে, মোট গাছ ভাগ মোট শিক্ষার্থী। তাহলে
একজন শিক্ষার্থী, গাছ আছে কয়টা? আমার হচ্ছে গিয়ে মোট গাছ আছে কিন্তু হুম, আমার কিন্তু বন্ধুরা মোট গাছ আছে কয়টি? আহ, বন্ধুরা আমার মোট গাছ আছে 60টি এবং স্টুডেন্ট আছে এখন বাকি আছে 10 জন, তাহলে 60 ভাগ 10 হলে আমি কি পাচ্ছি? 6টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ অঙ্কটি দেখো বন্ধুরা, এর পরের প্রশ্নতে কি বলেছে? ধরো বলেছে যে 6 জন শিক্ষার্থী 28 দিনে একটি মাটি খনন করতে পারে। তাহলে মাটি খননের কাজটি 6 জন শিক্ষার্থী একটি কাজ করে কত দিনে? 28 দিনে। তাহলে 6 জন শিক্ষার্থী মাটি খনন করে একটি কাজ, বলতে বন্ধুরা এখানে আমি মাটি খননকে বুঝিয়েছি। তাহলে 6 জন শিক্ষার্থী মাটি খনন করে 28 দিনে। একজন শিক্ষার্থী ওই মাটি খনন করে 28 × 6 দিনে। 30 জন শিক্ষার্থী করে 28 × 6/30, 5.6 = 6 দিন। মানে 30 জন শিক্ষার্থী 6 দিনে কাজটি করতে পারে, অর্থাৎ মাটি খনন করতে পারে, একটি বাগানের মাটি খনন। আর বন্ধুরা শেষের প্রশ্নটা কি বলেছে দেখো, আজকের বিভিন্ন কাজ থেকে তুমি কি কি শিখতে পেলে? আমি কি দিয়েছি দেখো, গাছের অক্সিজেন উৎপাদন ক্ষমতা ও মানুষের প্রয়োজন সম্পর্কে জ্ঞান অর্জন করেছি। আর দ্বিতীয় কাজটি কি? গাছ রোপণ ও যত্ন নেওয়ার গুরুত্ব সম্পর্কে নতুন ধারণা পেয়েছি। আশা করি বন্ধুরা তোমরা এই পুরো বিষয়টি টোটাল ধারণা পেয়েছো এবং তোমরা এখান থেকে উপকৃত হবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো।